আসসালামু আলাইকুম। নির্বাচন ঘিরে অভূতপূর্ব জাগরণ বাংলাদেশে। ট্রাইব্যুনালের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য আন্তর্জাতিক গণমাধ্যমে। গাজায় ৮,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি ইন্দোনেশিয়ার। গাজা ইসরায়েল ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের দেয়া থার্মোবারিক বোমা। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো নির্বাচন ঘিরে বাংলাদেশে গণজাগরণ, আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অভূতপূর্ব এক গণজাগরণ তৈরি হয়েছে। নির্বাচন ঘিরে দেশটিতে এমন সব দৃশ্য দেখা যাচ্ছে যা অতীতে কখনো দেখা যায়নি। দেশটির গোটা সমাজ মাধ্যম এবং কোটি কোটি মানুষ যেন নির্বাচনের জ্বরে কাঁপছে। নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শুরুর আগের দিন ১০ ফেব্রুয়ারি রাজধানী ঢাকা থেকে মিছিলে মিছিলে মানুষ গ্রামের দিকে ছুটতে শুরু করে ভোট দেওয়ার লক্ষ্যে। ঈদের সময়ও এভাবে এত মানুষকে গ্রামে ছুটতে দেখা যায় না। ট্রেন ও দক্ষিণাঞ্চলগামী লঞ্চের ছাদে দেখা গেছে অভূতপূর্ব আর ব্যতিক্রমী এক দৃশ্য। হাজার হাজার মানুষ ট্রেন ও লঞ্চের ছাদে করে বাড়ি ফেরার পথে একটি দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা বলে স্লোগান দিতে দেখা গেছে। বিশ্লেষকদের মতে বৃহস্পতিবারের ভোটের উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। সব বাধা ও আশঙ্কা অতিক্রম করে যদি এদিন বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে ও নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠানে সক্ষম হয়, তাহলে আগামীর বাংলাদেশের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। বিপরীত দিকে যদি সেটা সম্ভব না হয়, তাহলে অজানা অন্ধকারের দিকে ধাবিত হতে পারে দেশটি। ২৪শে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও চেতনার আলোকে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে দেশটির কোটি কোটি ভোটার। বাংলাদেশের মানুষ এর আগে সর্বশেষ ভোট প্রয়োগের সুযোগ পেয়েছিল ২০০৮ সালে, কিন্তু সেই ভোটের ফলাফল ভোটারদের রায় অনুযায়ী হয়নি। ভোটের ফলাফল আগেই ঠিক করে রেখেছিল দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা। পাতানো সেই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর পর বাংলাদেশের মানুষের সাথে শেখ হাসিনা গত ১.৫ যুগ ধরে ভোটের নামে চরম এক তামাশা আর প্রতারণার আয়োজন করেছেন বারবার। গত ১.৫ যুগ দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল মাফিয়া হাসিনা সরকার। ২৪শে জুলাই বিপ্লবের ফলে আবার বাংলাদেশের মানুষের সামনে সুযোগ এসেছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রার। ২৪শে জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ নতুন একটি দেশ চেয়েছিল, কিন্তু নানা কারণে তাদের সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। তবে জুলাই বিপ্লবের সেই চেতনা তাদের মনে আজও পূর্ণ মাত্রায় জাগ্রত। তারা জুলাই বিপ্লবের চেতনা ও আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চায়, কারণ জুলাই বিপ্লব ব্যর্থ হওয়া মানে আবার সেই পুরনো আবর্তে ফিরে যাওয়া, যা কোনো মতেই হতে দেবে না দেশটির জেনজি। তারা এখন অপেক্ষায় আছে নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার প্রতিষ্ঠার যারা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও চেতনা বাস্তবায়ন করবে, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ও ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করবে। তাদের মতে জুলাই বিপ্লব আজও পূর্ণ হয়নি এবং চলমান। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে তারা বিপ্লবকে সফলতার আরেকটি ধাপে নিয়ে যাওয়ার উপায় হিসেবে দেখছে। সেজন্য তারা সজাগ রয়েছে নির্বাচনকে যেন কেউ বানচাল করতে না পারে সে বিষয়ে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেই, সেই হিসেবে নির্বাচন একটি ব্যতিক্রম বাংলাদেশের ইতিহাসে। পতিত মাফিয়া শাসক শেখ হাসিনা ভারতে বসে ঘোষণা দিয়েছেন নির্বাচন বানচাল করার জন্য। বাংলাদেশেও বিভিন্ন ক্ষেত্রে বসে আছে মাফিয়া হাসিনার দোসররা। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে নানা ধরনের শঙ্কাও রয়ে গেছে। তবে জেনজি নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন তারা বেঁচে থাকতে ১২ ফেব্রুয়ারি নির্বাচন কেউ বানচাল করতে পারবে না এবং কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংও কেউ করতে পারবে না। কেবল বাংলাদেশ নয়, আন্তর্জাতিক গণমাধ্যমও সরব বাংলাদেশের আগামীকালকের নির্বাচন নিয়ে। সারা বিশ্ব থেকে শত শত সাংবাদিক বর্তমানে অবস্থান করছে বাংলাদেশে। ফলে বাংলাদেশ পরিণত হয়েছে অন্যরকম একটি উৎসবের দেশে। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, তিনি সেনাপ্রধান থাকাকালে জানতে পারেন শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর ছত্র ছায়ায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কিছু ব্যক্তি নিয়মিত ডিজিএফআই এর অফিস ভিজিট করত। সেখানে যে ৭টি মিটিং রুম ছিল তার একটিতে তাদেরকে কাজ করতে দেয়া হতো। তারা বিভিন্ন সময় কিছু ব্যক্তিকে জঙ্গি হিসেবে চিহ্নিত করে তার তালিকা ডিজিএফআই এর কাছে দিত। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ গুম খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি
দিতে তিনি একথা বলেন। ইকবাল করিম ভূঁইয়া বলেন, সেনা প্রধানের তথ্য পাওয়ার জন্য অনেক সূত্র রয়েছে। আমার অধীনে আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স নামে দুটি ব্যক্তি বা সংস্থা রয়েছে। এছাড়া র্যাবের অফিসার এবং অন্য ব্যক্তিদের সঙ্গে আলাপের মাধ্যমে আমি অনেক তথ্য জানতে পারতাম। এসব তথ্যের মাধ্যমে জানতে পারি সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের মিসগাইড করা হচ্ছে এবং ভুল পথে পরিচালিত করা হচ্ছে। এ ব্যাপারে তিনি 3টি ঘটনা উল্লেখ করেন। একজন কনিষ্ঠ অফিসার র্যাব থেকে প্রত্যাবর্তনের পরে তার সঙ্গে সাক্ষাতের জন্য অফিসে আসেন। র্যাব থেকে যারা ফিরে আসতো তাদেরকে তিনি প্রথম প্রশ্ন করতেন, তারা কতজন মানুষ হত্যা করেছে। এই অফিসারকে একই প্রশ্ন করা হয়, সে উত্তরে বলল 6 জন। তখন তাকে জিজ্ঞাসা করেন 6 জনকে কি সে সরাসরি হত্যা করেছে। উত্তরে সে বলল 2 জনকে সে সরাসরি হত্যা করেছে এবং বাকি 4 জনকে হত্যার সময় সে সেখানে উপস্থিত ছিল। তারপর সেনাপ্রধান জিজ্ঞেস করেন প্রতিটি হত্যার জন্য কত টাকা করে পেয়েছে। উত্তরে সে বলল 10,000। তখন জিজ্ঞাসা করা হয় টাকা নিয়ে কি করেছ। উত্তরে সে বলল টাকাগুলো গ্রামের মসজিদে অনুদান হিসেবে দিয়েছে। তখন ইকবাল করিম বুঝে নেন এই কাজগুলো সে ইচ্ছার বিরুদ্ধে করেছে এবং অপরাধ বোধ থেকে সে টাকাগুলো মসজিদে দান করেছে। দ্বিতীয় ঘটনাতে একজন লেফটেন্যান্ট কর্নেল তার সঙ্গে সাক্ষাতের জন্য অফিসে আসেন। তিনি তাকে জিজ্ঞাসা করেন কয়জনকে হত্যা করেছ। সে বলল 6 জন। এরপর তাকে জিজ্ঞেস করা হয় কেন করেছ। উত্তরে সে বলল ঊর্ধ্বতন অফিসারের আদেশ পালন করেছি। তিনি তাকে জিজ্ঞেস করেন আমি তোমার ঊর্ধ্বতন অফিসার কিনা। সে বলল হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম আমি যদি আমার হাগু তোমাকে খেতে বলি খাবে কিনা। সে বলল না। আমি তাকে জিজ্ঞেস করলাম নিরস্ত্র বেসামরিক ব্যক্তিকে হত্যা করা এবং হাগু খাওয়ার মধ্যে কোনটা নিকৃষ্ট। সে বলল নিরস্ত্র বেসামরিক ব্যক্তিকে হত্যা করা। আমি তাকে বললাম তাহলে কেন করেছ। উত্তরে সে নিশ্চুপ থেকেছে। অসংখ্য ইন্টারভিউর মধ্যে এগুলো ছিল অল্প কয়েকটি উদাহরণ। ইকবাল করিম ভূঁইয়া র্যাব এবং ডিজিএফআই বিলুপ্ত করার দাবি জানিয়েছেন, কারণ সংস্থা দুটি মূল প্রতিরক্ষা আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। সেনা গোয়েন্দা সংস্থা হয়ে ডিজিএফআই বেসামরিক ব্যক্তি ও রাজনীতিবিদদের গুম, অপহরণ সহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করেছে, যা করার কোনো অধিকার তাদের নেই। ট্রাইব্যুনালে ইকবাল করিমের সাক্ষ্য এ বিচারের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে। পাকিস্তান সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার সাক্ষ্য। গাজায় 8,000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। তাদেরকে বর্তমানে শান্তি মিশনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গাজায় ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এসব সেনা শান্তিরক্ষী বাহিনী হিসেবে সেখানে ভূমিকা পালন করবেন। এর মাধ্যমে 1967 সালের পরেই প্রথম গাজায় বিদেশি সেনা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। ইন্দোনেশিয়ান সেনাপ্রধান মারুলি সিমানজুনতাক মঙ্গলবার গাজায় 8,000 সেনা পাঠানোর প্রস্তুতির কথা জানান সংবাদ মাধ্যমকে। এদিকে আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল গাজায় যুক্তরাষ্ট্রের দেয়া থার্মাল অস্ত্র ব্যবহার করেছে। এর ফলে হাজার হাজার ফিলিস্তিনির লাশ অস্তিত্বহীন হয়ে গেছে। বিশেষ ধরনের কেমিক্যাল ব্যবহার করায় মুহূর্তে মানবদেহকে ছায়ে পরিণত করে থার্মোবারিক বোমা। রাশিয়ান মিলিটারি এক্সপার্ট ভ্যাসিলি ফাতিগারোভ আল জাজিরাকে বলেন থার্মোবারিক বোমা হামলার পর সেখানে ভয়াবহ অগ্নিগোলকের তৈরি হয় এবং মুহূর্তে সবকিছুকে অদৃশ্য করে ফেলতে সক্ষম। তিনি বলেন থার্মোবারিক বোমায় অ্যালুমিনিয়াম, টিটেনিয়াম এবং ম্যাগনেসিয়াম পাউডার ব্যবহার করা হয়, যার ফলে এ বোমা 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সৃষ্টি করতে সক্ষম কোনো স্থানে বিস্ফোরণের পর। যুক্তরাষ্ট্র তাদের MK-84 হ্যামার বোমায় ব্যবহার করে থাকে এ ধরনের উপাদান, যা 3500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সৃষ্টি করে। এ ধরনের একটি বোমার ওজন 900 কেজি। ফলে বিশাল এ বোমার সাহায্যে যেখানে হামলা চালানো হয় সেখানে জাহান্নাম পরিস্থিতি সৃষ্টি হয়। মানবদেহ মুহূর্তে ভস্ম হয়ে যায়। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত সরকারি হিসেবে 72,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে হাজার হাজার ফিলিস্তিনি এখনও নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হয়েছে থার্মোবারিক বোমা হামলার ফলে তারা অস্তিত্বহীন হয়ে গেছে। এছাড়া বিভিন্ন ভবনের নিচে চাপা পড়ে রয়েছে এখনও অগণিত ফিলিস্তিনি।